This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কাজ নেই, আমাদের রাজ্যে কাজ নেই, তাই জঙ্গি হয়েছিল উমর ফারুক। উমর ফারুক এই মুহূর্তে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হেফাজতে রয়েছে। উমরের সঙ্গেই কলকাতা থেকে গ্রেফতার হয় রবিউল ইসলাম। এই রবিউলও দিল্লি পুলিশের দাবি অনুযায়ী একজন জঙ্গি। ওপার বাংলা থেকে এসে এদেশে নাশকতার নীল নকশায় সামিল হয়ে যায় রবিউল। আর উমর ফারুকের বাড়ি হচ্ছে আমাদের রাজ্যের মালদা জেলার মানিকচকে। উমরের গ্রেফতারিতে লস্করের মালদা মডিউলের কথা সামনে চলে এলো এবং প্রমাণও পাওয়া গেল যে এখানে লস্কর মডিউল আছে। বাংলার নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য সত্যি এটা বড্ড উদ্বেগের খবর, নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ। তবে ঘরের ছেলে যে জঙ্গি, উমরের গর্ভধারিণী মা এতদিন তা টের পাননি, অন্তত তিনি তেমনটাই দাবি করছেন। এখনও মা বিশ্বাস করে উঠতে পারছেন না যে তার ছেলে এই জঙ্গিপনায় জড়িয়ে গিয়েছিল। বিশ্বাসই হচ্ছে না তার স্ত্রীরও। স্ত্রী দাবি করছেন এখানে মানে মালদা জেলায় কাজ নেই বলেই কলকাতায় যেতে হতো উমর ফারুককে। কলকাতায় কি কাল হয়ে গেল? এই কলকাতাতেই এসে যোগাযোগ। লস্করের টোপ গিলে ফেলেছেন মানিকচকের উমর। এখানে কোনো কাজ নাই, এখানে কোনো কাজ নাই। আমার ছেলে কলকাতায় কাজ করতো, আমার ছেলে সাদা সিধা স্যার, আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে কে স্যার। কলকাতায় কি কাজ করতো? লেবারের কাজ করতো। কলকাতা লেবারের কোথায় কাজ করতো? কি লেবারের কাজ করতো? এই লেবারের কাজ করতো রাজমিস্ত্রির সাথে। কিন্তু ওকে তো বলা হচ্ছে কোনো জঙ্গি সংগঠনের লস্করের তৈবার সঙ্গে যুক্ত, পোস্টার পাওয়া গেছে। না, আমি ওগুলো কিছু জানি না, আমার স্বামী আমাকে কিছু বলেনি। কতদিন আগে চলে গেছিল এখান থেকে? 2 মাস আগে গিয়েছে। কোথায় গেছিল? আমার স্বামী কলকাতা গিয়েছে। ও কি বাইরে কাজ করে? বাইরে যায়, কলকাতা যায় আবার আসে, বাড়িতে কাজ করে, জমি আছে, এমনি ভুট্টা বুনে। আর বাইরে কি অন্য জায়গায় কাজ করতে যায়? কোন কোন রাজ্যে যায়? বাইরে আর অন্য কোনো রাজ্যে যায় না, শুধু কলকাতায় যায়। কলকাতায় যায়? হ্যাঁ, কলকাতা যায় আর আসে। হ্যাঁ। আমার ছেলেকে বাঁচানো হয়েছে, তোমরা আমার ছেলেকে বাঁচান স্যার। আমার ছেলেকে এত বড় আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে স্যার, তোমরা বাঁচাও স্যার, তোমরা বাঁচাও আমার ছেলেকে। আমার ছেলে সাদা সিধা, আমার ছেলে কোনোদিন আমার ছেলে খারাপ নয় স্যার, সবারই উপকার করে স্যার। আমার রোজগারে আমার ফ্যামিলি চলে, আমার শ্বশুর শাশুড়ি, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, আমার 3টা মেয়ে আছে, আমি আছি। আমার রোজগারে আমার সংসার চলে। আমি এখন কি খাবো, কি আনবো, আমি কিছু বুঝতে পারি না, দেখুন, উমর ফারুকের মতো অনেকেই কলকাতায় আসেন রাজমিস্ত্রির কাজ করতে জেলা থেকে। শুধু মালদা কেন, মুর্শিদাবাদ জেলা, উত্তর দিনাজপুর জেলা, পরিযায়ী শ্রমিকদের বড় অংশ রাজমিস্ত্রি বা জোগাড়ে এই কলকাতায় এসে কাজ করেন। কেউ আসেন কলকাতায়, কেউ চলে যান ভিন রাজ্যে, বিশেষ করে কেরালা, অনেকেই যান তামিলনাড়ুতে। এই দুটো জেলাতেই পরিযায়ী সংখ্যাটা কয়েক লক্ষ। একটি সমীক্ষা রিপোর্ট বলছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকের 78% মূলত এই কনস্ট্রাকশনের কাজের সঙ্গে জড়িত, মানে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। কিন্তু সবাই তো আর জঙ্গি হয় না। তাহলে পুলিশ এই ব্যক্তিকে ধরলো কেন? দিল্লি পুলিশ মালদার উমর ফারুক কী করে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়ালো? সামনে আসছে আর একটা নাম, সাব্বির আহমেদ লোন। এটা কিন্তু বড় নাম, লস্করি তৈবা ঘনিষ্ঠ হ্যান্ডলার। বাংলাদেশে আত্মগোপন করে রয়েছে এই সাব্বির। অভিযোগ, সাব্বির আহমেদ লোনের নির্দেশেই কলকাতায় টেরার বেস তৈরি করার চেষ্টা করছিল উমর ফারুক। নিউ টাউনের হাতিয়াড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল উমর। সাব্বিরের নির্দেশে অস্ত্র জোগাড়ের চেষ্টাতে ছিল সে। প্রশ্ন হচ্ছে, রাজ্য পুলিশ কেন এতদিন এই জঙ্গি নেটওয়ার্কের কোনো আঁচ পেল না, কেন টের পেল না? এটা তো প্রথম নয়, এর আগেও পরিচয় গোপন করে, পরিচয় ভাঁড়িয়ে কলকাতায় জনবহুল এলাকায় ঘর ভাড়া নিয়ে থেকেছে জঙ্গিরা। সে তারা যে মাপের জঙ্গি হোক না কেন। তৃণমূলের এত বড় নেটওয়ার্ক, তৃণমূলের নেটওয়ার্কও টের পায়নি। দেখুন, নিউ টাউন তো কোনো প্রান্তিক এলাকা নয়, শহরের খুব কাছে।
প্রায় ভাড়াটিয়ারা এখন পুলিশ ভেরিফিকেশন করে এসেই বসাবসি করছে, কিন্তু তার মাঝখানেও কেউ কেউ হয়তো সব ডকুমেন্টস পেয়ে গেল, আর পুলিশ ভেরিফিকেশন করতে আসতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তার জন্য অনেক সময় তার যা ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা ডকুমেন্টস থাকা দরকার সেই নিচ্ছে, ভাড়া দিচ্ছে। দেখুন, কয়েক হাজার মানুষ ওখানে ভাড়া থাকে হাতিয়াড়াতে, তার মধ্যে একজন দুজন কে এখান থেকে গলে গলে চলে আসছে সেটা বোঝা তো সবার পক্ষে সম্ভব না। কে কোথায় ঘর ভাড়া নিয়ে থাকছে বলা সম্ভব নয় বলছেন তৃণমূল নেতা, কিন্তু পুলিশের নজরদারিতে গাফিলতি থাকছে বলেই কি কলকাতা শহর জঙ্গিদের ট্রানজিট করিডর? বিরোধীরা কিন্তু এটাই বলে, এটাই অভিযোগ করে। নিরাপত্তা বিশেষজ্ঞরাও মনে করেন তিলোত্তমা শহর অনেক কাল হলো ট্রানজিট করিডর হয়ে উঠেছে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। বাংলাদেশের জেএমবি বা আল কায়দা জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকে এখান থেকে জাল পরিচয়পত্র তৈরি করে ভারতের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে। 26-এর ভোটের মুখে এই উমার ফারুক ধরা পড়ায় রাজনীতির চেনা ট্র্যাকেই সরব হচ্ছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ শুধুমাত্র দুর্নীতির হাব, তোষণের হাব হয়নি, জঙ্গিদেরকে একটি নিরাপদ আশ্রয়স্থল করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর, শিশু পাচারের করিডোর। এ বাংলায় জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তো কি করে ঢুকছে, কি করে আছে। গোটা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, এমন কোনো ইনসিডেন্ট পাবেন না যেখানে পশ্চিমবঙ্গের এই জঙ্গি জিহাদিদের লিঙ্ক নেই। দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী একখানা স্টেটমেন্ট দিয়ে বলেছে 14খানা রাজ্যে এদের মুভমেন্ট পাওয়া গেছে। 14 তাহলে বাংলা করছেন কেন? আইসিস জঙ্গিরা কি করে ঢুকছে ভারতবর্ষে? বর্ডার সিকিউরিটি, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? অমিত শাহ। অপদার্থ অমিত শাহ, অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তারা জঙ্গি অনুপ্রবেশ ধরতে পারছে না। দিল্লির ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ফেল করছে কেন? তারা যদি ঢুকেও থাকে বর্ডার পেরিয়ে, 2 জন ঢুকেছে, বাকি 6 জন কোথা দিয়ে ঢুকেছে? দিল্লির ইন্টেলিজেন্স কি করছিল? কারুর কোনো কানেকশন থাকলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, আইবি, সেন্ট্রাল আইবি কি করছে তারা? এদের সকলের পরিচয়, এরা তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে আছে, আর তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে থাকলে পুলিশ এদের টিকিটিও ছবে না। বাংলার নাম আসছে না আসছে বড় কথা নয়। এই রাজ্যে, এই দেশের অনেক জায়গাতেই এরা মুভ করছে, কিন্তু এদের থামানোর দায়িত্বটা হচ্ছে সেন্ট্রাল আইবি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে। তারা কি করছে? সব দায়িত্ব যদি সেন্ট্রাল আইবির হয়, কেন্দ্রের হয়, তাহলে রাজ্য পুলিশ, রাজ্যের গোয়েন্দা সংস্থা থাকার দরকার কি? শোপিস। সব কিছু কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে দিলে এ রাজ্যের পুলিশ কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে? যেমন শাসক তেমন পুলিশ, বিরোধীরা বলছি আরও একটা কারণে। শাসকের মুখপাত্র ঘোষবাবু কি এটা জানেন যে মালদার এই সন্দেহভাজন জঙ্গি উমার ফারুক, সে তৃণমূল করতো, তার গোটা পরিবারটাই তৃণমূল ঘেঁষা, মানে গোটা পরিবারটাই তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে লোকাল রাজনীতিতে। সেই পরিবার বলছে কাজ নেই, অর্থাৎ কাজ নেই বলেই তৃণমূলের কর্মী জঙ্গি হয়ে যাচ্ছে। এটা মানতে পারবেন তো তৃণমূলের নেতারা? তৃণমূলের সরকার কাজ দিতে পারছে না, এর দায় বাংলার শাসক দল নেবে না? তৃণমূল করি না, এখন অব্দি আসেনি কেউ। আমরা টিএমসি করি, আমরা টিএমসি পার্টি করি স্যার। আপনার ছেলেও তাই করতো? হ্যাঁ, ছেলেও করতো টিএমসি পার্টি। আমরা টিএমসি করি স্যার। কাউকে বলতে যাবো স্যার, কোনো নেতা ধরিনি স্যার, আমাদের কেউ নাই স্যার, আমরা কাকে ধরবো, কি করবো? আজকে পশ্চিম বাংলাটা বাংলাদেশের কিছু লোকজন যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাসবাদী, যারা এখানে হচ্ছে যারা জিহাদি, এসব যারা আছেন আমাদের বাংলাদেশ থেকে যারা আসছেন বা পাকিস্তান, আফগানিস্তান থেকে যাদের আনা হচ্ছে, রোহিঙ্গা, তাদের নিয়েই এখানে এই তৃণমূল কংগ্রেস তারা ঘর করছে। আর তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে তাদের উপরে নির্ভরশীল, এবং তৃণমূল কংগ্রেসের একটা হচ্ছে যে গোপন থাকতে পারে, তা না হলে এটা এত রেজাল্ট এত ভালো হওয়ার কি কারণ থাকতে পারে? যেটা ওরা তৃণমূল কংগ্রেসের ওপরে চাপানোর চেষ্টা করছে, খুব ভালো করেই জানেন। আজকে আমাদের দল বৃহৎ দল, এটা মানে সেই জন্য বহু মানুষ এসেছে, ভালো কাজ করার জন্যও এসেছে দলের মধ্যে, আবার কিছু দলকে ব্যবহার করার জন্যও আছে, সেটা দল দেখছে।
টিএমসির কাছে যদি জামাতের সঙ্গে কোনো লিঙ্ক হোক, ওটা তো আমার বলার ঠিক হবে না, কারণ ওটা প্রমাণ দরকার। প্রমাণ, এগুলো বড় বড় অ্যাসার্টেশন, অ্যালিগেশন, তাহলে প্রমাণ দেখান। প্রমাণ যদি হন, অবশ্যই এটা খারাপ জিনিস। দেখুন, কাজ যে নেই এই বাংলায়, এটা শুধু জঙ্গি উমার ফারুকের স্ত্রী বলছেন এমন নয়। চারপাশে যুবসাথীর এই ভাতার লাইনে মানুষ যেভাবে দাঁড়াচ্ছেন, সেটাও কিন্তু প্রমাণ করছে সত্যি কাজের বড় অভাব। আরামবাগের একটা ছবি দেখাবো আপনাদের। আজকে সেখানে বেকাররা ফর্মে লাইনে দাঁড়িয়েছিলেন এবং সেখানে প্রায় একটা উত্তেজক, মানে মারপিটের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, চরম বিশৃঙ্খলা। এবং এখানে একই সঙ্গে ফর্ম দেওয়া হচ্ছিল এই যে ভূমিহীন যারা ক্ষেতমজুর, তাদের যে বছরে ভাতাটা দেওয়া হবে, তারাও লাইনে দাঁড়িয়েছিলেন। কি অবস্থা একবার দেখুন, এটাকে সরকার সাফল্য হিসাবে দেখছে। সরকার কেন দাঁড় করাবে? সরকার বলেছে বলে আসছে। 3 ঘন্টা হয়ে গেল, সিস্টেম মেইনটেইন করতে পারছি না। পুলিশ প্রশাসন কই? বলাই করতে যাচ্ছে, আমাকে একটা ফর্ম দিচ্ছে না কেন? আরামবাগ বিডি অফিস চত্বরে এমনই অবস্থা, শেষমেশ বাধ্য হয়ে পুলিশ এখানে ফর্ম দিচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, তার হাতেও ফর্ম আছে, ফর্ম বিলি করছে। আমাদের এখানকার এসআইআর এর দশাটা একবার ভাবুন। 9-10টা রাজ্যে ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা রিলিজ, মানুষ আশ্বস্ত হয়ে গেছেন। আর আমাদের এখানে এখনো সেই প্রক্রিয়াটাই লেংড়ে লেংড়ে চলছে। আজকেও পুরো দমে শুরুই করা গেল না এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া, মানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে। বিচারকদের তত্ত্বাবধানে আজ থেকেই পুরোদমে শুরু হওয়ার কথা ছিল এসআইআর এর নথি যাচাই এবং নিষ্পত্তি প্রক্রিয়া, কিন্তু সব বিচারককে এখনও লগ ইন আইডি দেওয়াই সম্ভব হয়নি, জানিয়েছেন সিইও। তবে 200 জন জুডিশিয়াল অফিসারকে লগ ইন আইডি দেওয়া সম্ভব হয়েছে, তাই অ্যাটলিস্ট বিকেলের পর থেকে শুরু হয়েছে নথি যাচাই প্রক্রিয়া। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, হাতে মাত্র 5টা দিন। এই কদিনে নথি যাচাই নিষ্পত্তি প্রক্রিয়া শেষ করা সম্ভব তো? সব থেকে বেশি টেনশনে রয়েছেন যাদের শুনানিতে ডাক পড়েছিল। ভোটার অনেক জায়গায় আরাম হয়ে গেছে, ভোটার অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। তাহলে অনেক জায়গায় নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। এটা আমি এক্সাক্ট চেক করলাম না, আমি চেক করে বলে দেবো, কিন্তু ওখানে ছিলাম আমি খোঁজ দিচ্ছি, হাইকোর্টের মিটিং সময় খোঁজ দিলাম, অনেক জায়গায় চালু হয়ে গেছে। আর জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে, এসওপিটাও আছে। ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা, এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন, আছে। এসআইআর সংক্রান্ত আরও একটা গুরুত্বপূর্ণ খবর, মন দিয়ে শুনবেন। হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ফের বৈঠক নির্বাচন কমিশনের। এসআইআর এর কাজে যাবতীয় সমস্যা জানতে বৈঠকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন জুডিশিয়াল অফিসারদের একাংশ। ভাবুন, জুডিশিয়াল অফিসার, তারা বিচারক, তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। মালদা, মুর্শিদাবাদে যারা কাজ করবেন তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আবার বলছি, তারা কিন্তু জজ সাহেব। নির্ভয়ে কাজ করা নিয়ে আশঙ্কা বিচারকদের একাংশের। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের আশ্বাস কমিশনের। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কমিশনের নথি নিয়ে প্রশ্ন এজি অ্যাডভোকেট জেনারেলের। বাংলার বাড়ি নথি কেন নেওয়া হচ্ছে না, প্রশ্ন তোলেন এজি। সময় নষ্ট না করে দ্রুত কাজ শুরুর বার্তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নাগরিকত্ব আদালত ঠিক করবে না, শীর্ষ আদালতের নির্দেশে কাজ করব, রাজ্যকে স্পষ্ট বার্তা হাইকোর্টের প্রধান বিচারপতি।